হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। এই ভিডিওতে আমি প্রথমে এক্সপ্লেইন করব আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম কি, তারপর প্রবলেম স্পেসিফিকেশন, এর রিকার্সিভ ডেফিনেশন, আমাদের কেন এই প্রবলেম সলভ করতে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে যাওয়া উচিত, তারপর আপনাদের ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে একটি প্রবলেম সলভ করে দেখাবো সিমুলেশন ইউজ করে, এবং সবশেষে অ্যালগরিদম এক্সপ্লেইন করে রান টাইম অ্যানালাইসিস করব। আনবাউন্ডেড প্রবলেম নিয়ে ডিসকাস করার আগে আমার মনে হয় ন্যাপস্যাক প্রবলেম জিনিসটা আসলে কি এটা নিয়ে একটা ওভারভিউ দেওয়া প্রয়োজন। ন্যাপস্যাক শব্দের লিটারাল মিনিং হচ্ছে ব্যাগ। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে একটা নাম্বার অফ আইটেমস দেয়া থাকে। ওই আইটেমগুলোর একটা স্পেসিফাইড কোয়ান্টিটি দেয়া থাকে এবং সাথে একটা স্পেসিফাইড ভ্যালু দেয়া থাকে। এই স্পেসিফাইড ভ্যালুটাকে আমরা প্রফিট হিসেবেও চিনি। এখন এই ধরনের প্রবলেমে আমাদেরকে ন্যাপস্যাকের একটা নির্দিষ্ট ক্যাপাসিটিও দেয়া থাকবে। অর্থাৎ এই ধরনের প্রবলেমে আমরা এই নাম্বার অফ আইটেম থেকে প্রোডাক্টগুলো একের পর এক পিক করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত পিক করব যতক্ষণ পর্যন্ত না ন্যাপস্যাকের যেই ক্যাপাসিটিটা আছে ওটা ফুলফিল হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ন্যাপস্যাকটা ভরে যাচ্ছে। এখন এই প্রবলেমে আমাদের মেইন গোলটা কি থাকবে? আমাদের গোলটা থাকবে হচ্ছে আমরা এমন ভাবে আইটেমগুলোকে পিক করব যাতে ব্যাগটা ভরে যাওয়ার পরে আমাদের যে টোটাল ভ্যালুটা আসবে ওটা যাতে আমাদেরকে ম্যাক্সিমাম প্রফিটটা দেয়। অর্থাৎ এই যে এখানে যে ন্যাপস্যাকটা দেয়া আছে এই ন্যাপস্যাকটার ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 13। এখন আমাদের এখান থেকে আইটেমগুলো এমন ভাবে পিক করতে হবে যাতে ব্যাগটা ভরে যাওয়ার পরে টোটাল ভ্যালুটা আমাদেরকে ম্যাক্সিমাম প্রফিট দেয়। এখন আন ন্যাপস্যাক প্রবলেম বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন ভাবে এটাকে ক্লাসিফাই করা হয়ে থাকে। কিছু পপুলার ন্যাপস্যাক প্রবলেম হচ্ছে 0-1 ন্যাপস্যাক প্রবলেম, যেখানে আমরা একটা আইটেম হয়তো পিক করি অথবা করি না। আবার আছে ইন্টিজার ন্যাপস্যাক প্রবলেম। ইন্টিজার ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা আইটেমের যতটুকু কোয়ান্টিটি দেয়া থাকে ততটুকুই আমাদের নিতে হবে। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে আমরা ওই কোয়ান্টিটিটাকে ভাগ করে নিতে পারি, অর্থাৎ ওই কোয়ান্টিটিটার একটা অংশ নিয়ে ওই অংশের জন্য ভ্যালুটাও অ্যাড করব। বাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা আইটেম বারবার পিক করতে পারবো কিন্তু একটা লিমিটের মধ্যে। যেমন দেখা গেল আমাদের লিমিট দেওয়া থাকলো যে আমরা ওই আইটেমটা 3বারই পিক করতে পারবো, 3বারে বেশি তখন আমরা ওই আইটেমটা নিতে পারবো না। এখন আমাদের এত সব অবস্টিকেলকে ওভারকাম করে এসেছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম। আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা আইটেমকে যতবার ইচ্ছা ততবার অ্যাড করতে পারবো। এবার দেখা যাক প্রবলেম স্পেসিফিকেশন। ইউজুয়ালি আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে কোয়ান্টিটির ব্যাপারে কোনো ধরনের কোনো লিমিটেশন থাকে না, অর্থাৎ আমরা একটা স্পেসিফিক আইটেমকে আমরা বারবার অ্যাড করতে পারছি। আমরা 0-1 ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে কি দেখেছি? দেখেছি যে আমাদের একটা আইটেমকে অ্যাড করার সময় আমাদের একটা ডিসিশন মেক করতে হচ্ছে, হয়তো আমরা ওটাকে ইনক্লুড করব অথবা আমরা ওটাকে এক্সক্লুড করব। কিন্তু আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের সেম ডিসিশনটাই নিতে হচ্ছে, হয়তো আমরা আইটেমটাকে ইনক্লুড করব অথবা এক্সক্লুড করব। যদি আমরা ইনক্লুড করার ডিসিশনটা নেই তাহলে আমাদের ওই আইটেমটা আমরা বারবার নিতে পারবো, বারবার ইনক্লুড করতে পারবো, যতটুকু আমাদের দরকার হবে আমরা ততবার নিতে পারবো। আর যদি একবার এক্সক্লুড করে দিই তাহলে ওটা আমরা আর নিতে পারছি না। তো ক্লাসিক্যাল ন্যাপস্যাক প্রবলেমগুলোর যে লিমিটেশনস গুলো ছিল সেই লিমিটেশনটা হচ্ছে যে একটা আইটেম একবারই নেওয়া যাচ্ছে বা একটা লিমিটেড টাইমেই নেওয়া যাচ্ছে, কিন্তু আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে সেই সমস্যাটাই চলে যাচ্ছে। এটাই হচ্ছে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের বেনিফিট। চলুন একটা প্রবলেমের থ্রুতে এটা এক্সপ্লেইন করা যাক। এখানে আমার কিছু আইটেম দেয়া আছে,
যেমন আইসক্রিম, চকলেট, ক্যান্ডি। আইসক্রিমের ওয়েট দেয়া আছে, চকলেটেরও ওয়েট দেয়া আছে এবং ক্যান্ডিরও ওয়েট দেয়া আছে, এগুলোর ভ্যালুগুলো দেয়া আছে। এখন আমাদের যে ন্যাপস্যাকটা দেয়া আছে সেই ন্যাপস্যাকের লিমিট হচ্ছে 8, অর্থাৎ আমরা 8 কেজি ইনক্লুড করতে পারবো ন্যাপস্যাকে। চলুন এবার এক এক করে আইটেমগুলো ন্যাপস্যাকে নেওয়া যাক। এই যে এখানে আমাদের ন্যাপস্যাক আছে, এক এক করে যদি আমরা আইটেম ইনক্লুড করি। প্রথমে নিলাম আইসক্রিম। আইসক্রিমের ক্ষেত্রে আমাদের টোটাল প্রফিটটা কত আসলো? টোটাল প্রফিটটা এই যে এখান থেকে চলে আসলো 5। আর আমাদের রিমেইন ক্যাপাসিটি কত থাকলো? যেহেতু আমাদের 8 ছিল আমাদের লিমিট, সেক্ষেত্রে আইসক্রিমের ওয়েট মানে 1টা যদি আমরা 8 থেকে মাইনাস করে দেই, তাহলে আমাদের রিমেইনিং ক্যাপাসিটি থাকবে 7। এই যে এখানে আমি 7 লিখে রেখেছি। তারপরে কি অ্যাড করব? তারপরে অ্যাড করব চকলেট। চকলেট অ্যাড করার পরে আমাদের টোটাল প্রফিটটা, চকলেটের জন্য যে প্রফিটটা আসলো সেই প্রফিটটা আসলো হচ্ছে 7। আর আমাদের রিমেইন ক্যাপাসিটি থাকলো কত? 7 থেকে মাইনাস করলাম আমরা 3, সেক্ষেত্রে আমাদের রিমেইন ক্যাপাসিটি থাকলো 4। তারপর আমরা ক্যান্ডি অ্যাড করে নিলাম। ক্যান্ডি অ্যাড করার পরে আমাদের এটার ওয়েটটা চলে আসলো, ভ্যালুটা চলে আসলো। আর ওয়েটটা যখন মাইনাস হলো তখন আমাদের 0 চলে আসলো, মানে আমাদের ব্যাগের ভেতরে আর জায়গা নেই। তো এক্ষেত্রে আমাদের টোটাল প্রফিটটা কত আসলো? টোটাল প্রফিটটা আসলো 16। যেমন 5 প্লাস 7 প্লাস 4 যদি আমরা করি তাহলে আমাদের 16 আসবে। কিন্তু এটা কি আসলে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা দিচ্ছে? আমাদের এখানে জেনারেল গোল কিন্তু ম্যাক্সিমাম প্রফিট বের করা। চলুন এবার আমরা অন্যভাবে এটাকে একটু অ্যাড করে দেখি। আচ্ছা, প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি এখানে আইসক্রিমটা অ্যাড করে নিলাম, রিমেইন ক্যাপাসিটি থাকলো 7। এবার অ্যাড করলাম চকলেট। চকলেট অ্যাড করার পর টোটাল প্রফিট, ও চকলেট থেকে প্রফিটটা আসলো 7, রিমেইন ক্যাপাসিটি থাকলো 4। এখন আমরা ক্যান্ডিটা অ্যাড করলাম না, কেন? কারণ অনেক বেশি জায়গা নিচ্ছে এবং ভ্যালুটা খুবই কম। তো সেক্ষেত্রে আমাদের ক্যান্ডি নেওয়ার দরকার নেই, আমরা আবার আইসক্রিম নেব। আইসক্রিম নিলে কত হলো? আমরা আবার আইসক্রিম নিলাম, যখন 4 থেকে আবার 1 মাইনাস গেল, এখানে 3 চলে আসলো, রিমেইন ক্যাপাসিটি 3 থাকলো, কিন্তু দেখুন প্রফিটটা কিন্তু 5 আসছে এখানে। এভাবে আমরা আইসক্রিম আরো 3 বার নিলাম। তো আমরা এখানে টোটাল 5 বার আইসক্রিমটাকে নিয়েছি এবং চকলেটটাকে একবার নিয়েছি। সেক্ষেত্রে আমাদের টোটাল প্রফিটটা কত আসছে? এই যে এই সবগুলোর প্রফিটটাকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে আমাদের টোটাল প্রফিটটা কত আসছে? টোটাল প্রফিটটা আসছে 32। এখন এটাও কি আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা দিচ্ছে? আসলে দিচ্ছে না। চলুন আমরা দেখি পরের বার কি করা যায়। এখানে আমি প্রত্যেকবার চকলেট বা ক্যান্ডি কিছুই নেইনি, আমি শুধুমাত্র আইসক্রিম অ্যাড করেছি। আইসক্রিমকে আমি এখানে 8 বার নিয়েছি, তাতে আমার লিমিট যে ছিল 8 সেটা ফুলফিল হয়ে গেছে এবং আমার টোটাল প্রফিটটা যেটা আসছে সেটা হচ্ছে 40। এটাই আমাদেরকে ম্যাক্সিমাম প্রফিটটা দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম যে চকলেট বা ক্যান্ডি যদি আমরা নিয়ে থাকি, মানে আমরা যদি ডিসিশন নিই যে চকলেট বা ক্যান্ডি আমরা নেব, তাহলে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি না। আমরা তখনই ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি যখন আমরা আইসক্রিমটাকে বারবার নিতে থাকবো, এক্ষেত্রে আমরা বেনিফিটে থাকবো। তো এ কারণেই আমাদের আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমটা প্রয়োজন, কারণ এক্ষেত্রে আমরা একটা জিনিস বারবার নিতে পারছি, সেহেতু আমরা ম্যাক্সিমাম প্রফিটটা অনেক বেশি পাচ্ছি। এখন আমরা দেখব রিকার্সিভ ডেফিনেশন অফ দিস প্রবলেম, মানে এই আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমটার রিকার্সিভ প্যাটার্নটা আমরা একটু দেখব। এখানে আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের রিকার্সিভ প্যাটার্নটা এক্সপ্লেইন করার জন্য আমি একটা ট্রি প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছি, যেটা আসলে রিকার্সিভ ট্রির মতো না। ইউজুয়াল যে রিকার্সিভ ট্রিগুলো হয় ওগুলোর মতো না, জাস্ট আমি রিকার্সিভ প্যাটার্নটা বোঝানোর জন্য এখানে ট্রিটা তৈরি করেছি। এখানে আমি ওই সেম প্রোডাক্টগুলোই আবার নিয়ে নিয়েছি যেগুলো নিয়ে একটু আগে ডিসকাস করেছিলাম।
এবং এখন ন্যাপস্যাকের লিমিট হচ্ছে 7। তো এখানে কি আছে? এখানে আছে n ইকুয়াল টু 3 এবং w ইকুয়াল টু 7, মানে হচ্ছে কি আমার ওয়েট যেটা রিমেইনিং আছে সেটা 7 এবং আমি পিক করতে চাচ্ছি ক্যান্ডিকে। তো এক্ষেত্রে আমরা কি ডিসিশনটা নিব? আমরা হয়তো আমরা ক্যান্ডিটাকে পিক করব, নাইলে করব না। চলুন দেখি আমরা যদি ক্যান্ডিটাকে পিক করি তাহলে কি হতে পারে। যদি আমরা ক্যান্ডিটাকে পিক করি তাহলে আমরা এখানে একবার পিক করার পরে আমার রিমেইনিং যে ক্যাপাসিটি থাকলো সেটা 3 হয়ে গেল, যেহেতু ক্যান্ডির ওয়েটটা হচ্ছে 4, সো 7 মাইনাস 4 3 হয়ে যাচ্ছে এখানে। তো এক্ষেত্রে আমার কি হলো, আমি ক্যান্ডিটাকে পিক করলাম। এখন এখন আমি কি ক্যান্ডিটাকে আবার পিক করতে পারবো না, কারণ আমার রিমেইনিং ক্যাপাসিটি আছে 3 এবং ক্যান্ডির ওয়েট হচ্ছে গিয়ে 4। তো আমার অবশ্যই অন্য কোনো প্রোডাক্ট নিতে হবে। তো এক্ষেত্রে আমি চকলেট নিলাম যেটা n ইকুয়াল টু 2 এবং সেক্ষেত্রে কি হলো, আমার ক্যাপাসিটিটা ফুলফিল হয়ে গেল। এখন আমরা কিন্তু আরেকটা ডিসিশনও মেক করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যান্ডিটাকে এই পর্যায় থেকেই নিব না, একদম বাদ দিয়ে দিব, আমাদের ক্যান্ডির দরকার নেই। সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমরা চকলেট নিলাম n ইকুয়াল টু 2, যেটার ক্ষেত্রে ওয়েটটা মাইনাস হয়ে যাওয়ার পর রিমেইন্ড ওয়েট থাকলো হচ্ছে আমাদের 4। এখন এক্ষেত্রেও কিন্তু আমাদের আবার একটা ডিসিশন মেক করতে হচ্ছে যে আসলে আমরা আবার কি চকলেটটাকে নিব নাকি নিব না। যদি নিয়ে থাকি তাহলে আমরা এই যে আবার নিয়ে নিলাম এখানে, তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের ওয়েটটা আবার রিমেইন থাকলো w ইকুয়াল 1, মানে আমাদের যখন আমরা চকলেটের ওয়েটটা মাইনাস করে দিলাম 3, তখন আমাদের রিমেইন ক্যাপাসিটি থাকলো 1। এখন আমরা আর নিতে পারছি না, কারণ আমাদের জাস্ট আর w ইকুয়াল 1ই বাকি আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন আমাদের অন্য একটা আইটেম আইসক্রিমটা নিয়ে নেব। তো আমাদের ব্যাগটা ভরে গেল, আমাদের ন্যাপস্যাকটা ভরে গেল। তো এখানে কিন্তু আমরা আরেকটা ডিসিশনও কিন্তু মেক করতে পারি যে আমরা এই যে এই পর্যায়ে চকলেটটা নিব না। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের বারবার আইসক্রিমটাকে নিতে হবে। এভাবে আমরা আমাদের পুরো ব্যাগের যে ক্যাপাসিটিটা আছে ওটা ফুলফিল করব। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আমরা কিন্তু একই সাব প্রবলেম বারবার করছি এখানে। যখন আমি আগেই বলেছি যে এটা গতানুগতিক যেই রিকার্সিভ ট্রি গুলো হয় ওটার মতো না, কারণ আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের ট্রি তৈরি করলে সেটা আরো বেশি কমপ্লিকেটেড হবে। তো আমি জাস্ট কিছু চয়েসের ক্ষেত্রে এটা তৈরি করেছি। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু একই সাব প্রবলেমকে বারবার কিন্তু নিতে হবে, বারবার কিন্তু আমাদের একই সাব প্রবলেমের জন্য কাজ করতে হতে পারে। তো এখানে কিন্তু রিকার্সিভ প্যাটার্নটা আছে, একটা সাব প্রবলেমের একটা ওভারল্যাপিংও আছে এখানে। এখন আমরা যদি রিকার্সিভ যে প্যাটার্নটা আছে ওটা যদি আমরা সুডো কোড দিয়ে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো রিকার্সিভ প্যাটার্নে যখন আমরা আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমটিকে সলভ করতে যাব তখন আমাদের কিন্তু একটা রিকার্সিভ ফাংশনের দরকার হবে, যেটা দিয়ে আমাদের কাজটা হবে সেটাতে আমাদের নাম্বার অফ আইটেমস হচ্ছে গিয়ে n, ম্যাক্সিমাম ওয়েটটা হচ্ছে w এবং প্রফিট এবং ওয়েটের জন্য একটা অ্যারে দেয়া থাকবে। এখন আমরা কি দেখছি, এখন আমরা দেখছি যদি কোনো আইটেম লেফট না থাকে এবং ক্যাপাসিটি যদি ন্যাপস্যাকের ক্যাপাসিটিটা যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে n ইকুয়াল 0 এবং w ইকুয়াল 0 হয়ে যাবে এবং 0 রিটার্ন করে দেবে। ঠিক আছে, এটা বোঝা গেল। যেহেতু ন্যাপস্যাকের ক্যাপাসিটি 0, সো অবভিয়াসলি এখানে আর কোনো প্রবলেম সলভ করার মতো নাই। তো এখন আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে যে যদি আইটেমের ওয়েট, যদি n আইটেমের ওয়েটটা আমাদের ম্যাক্সিমাম ওয়েট থেকে বড় হয় তাহলে তো আমরা ন্যাপস্যাকে ওই প্রোডাক্টটা নিতেই পারছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই আইটেমটা, ওই nth আইটেমটাকে আমাদের প্রবলেম থেকে বাদই দিয়ে দেবো, কারণ ওটা তো আমরা নিতেই পারবো না আর কখনো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই রিকার্সিভ ফাংশনটাকে আবার কল করব। কল করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই nth আইটেমটাকে বাদ দিয়ে দিলাম, এখানে n-1 করে দিলাম। আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কিন্তু সেটাই থাকছে, যেহেতু আমাদের কোনো কিছু অ্যাড হয়নি, সো আমাদের ব্যাগে অতটুকু জায়গায় থেকে যাচ্ছে, w থেকে যাচ্ছে, আর প্রফিট আর ওয়েট অ্যারেটা তো আছেই।
এখন কিন্তু আরেকটা জিনিসও এখানে হতে পারে, সেটা হচ্ছে nth এর ওয়েট যেটা, সেটা ম্যাক্সিমাম ওয়েট থেকে কম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে হয়ে গেল কি, যে nth এর যে ওয়েটটা সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে ছোট, কিন্তু এখনো কিন্তু আমার একটা ব্যাপার আছে যে আমাদের একটা ডিসিশন মেক করতে হবে যে ওটা আসলে আমরা ইনক্লুড করব নাকি ইনক্লুড করব না। এখন আমরা এখানে ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমাদের nth আইটেমটা দরকার আছে, আমরা এটা ইনক্লুড করব। সেক্ষেত্রে কি হলো, n এর থেকে আমরা যেই প্রফিটটা পাচ্ছি ওটা আমরা এখানে অ্যাড করে দেব এবং রিকার্সিভ ফাংশনটাকে আবার কল করব। যেহেতু আমাদের অন্যান্য আইটেমও আবার অ্যাড করতে হবে, সো অবশ্যই আমাদের রিকার্সিভ ফাংশনটাকে আবার কল করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে এনটা কিন্তু ইনক্লুড থেকেই যাচ্ছে, যেহেতু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এন কে রাখবো এবং ওটাকে আমরা বারবার অ্যাড করতে পারবো, তো এনটাকে আমাদের রাখতেই হচ্ছে এখানে। কিন্তু ম্যাক্সিমাম যে ওয়েটটা আছে ওটা থেকে আমাদের এন এর ওয়েটটাকে মাইনাস করে দিতে হবে, কারণ ওটা তো অ্যাড হয়ে গেছে, এখন তো ব্যাক থেকে ওই ক্যাপাসিটিটা কমে গেছে। সো ওটা আমাদেরকে এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে এন এর যে ওয়েটটা আছে ওটাকে মাইনাস করে দেব, এবং প্রফিট এবং ওয়েট এটা তো থাকছেই অবশ্যই। এখন আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা nth আইটেমটাকে ইনক্লুড করব না, আমরা ডিসিশন নিলাম যে আমরা আইটেমটাকে ইনক্লুড করব না। সেক্ষেত্রে কি হবে, ওই nth আইটেমটা কিন্তু আমাদের প্রবলেম থেকে বাদ চলে যাবে, ওটা আমরা আর কনসিডার করব না, তো n মাইনাস 1 করে দিলাম। এবং ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা কিন্তু সেম থাকছে, যেহেতু ক্যাপাসিটি আমরা নেইনি, ন্যাপস্যাকে কোনো ক্যাপাসিটি আমরা ইউজ করিনি, কোনো ওয়েট আমরা ওটার ভিতরে দেইনি। সো অবশ্যই আমাদের ম্যাক্সিমাম যে ক্যাপাসিটিটা আছে ওটা ডাব্লুই থেকে যাচ্ছে এবং প্রফিট এবং ওয়েট এটা কিন্তু থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা বারবার কিন্তু এটাই দেখলাম যে আমরা একটা রিকার্সিভ ফাংশনকে বারবার কল করছি, কারণ আমাদের একটা প্রবলেমই বারবার সলভ করতে হচ্ছে। তো এটা থেকে আমার মনে হয় যে রিকার্সিভ ডেফিনেশনটা বোঝা যাচ্ছে। যদিও রিকার্সিভ ডেফিনেশনটা আমরা পরে আবার দেখতে পারবো, যখন আমরা সিমুলেশনটা দিয়ে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে যাব, তখন আমরা এটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা এই প্রবলেম সলভ করতে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে কেন যাব? ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে আমরা কখন যাই? যখন আমাদের প্রবলেমটা রিকার্সিভ প্রবলেম হয় এবং ওই প্রবলেম সলভ করতে সাব প্রবলেমের ওভারল্যাপিং হয়। এখন যদি আমরা দেখি যে এই একই প্রবলেম যদি ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিতে সলভ করতে যাই, তাহলে আমরা কি করব, আমরা সাব প্রবলেমগুলোকে প্রথমে ভাগ করে নিব, তারপরে প্রত্যেকটা সাব প্রবলেমকে সলভ করে তারপরে আমাদের মেইন প্রবলেমটা আমরা সলভ করে ফেলবো। কিন্তু আমরা যদি এখন এখানে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে যাই, তাহলে আমরা কি করব, আমরা এক এক করে সাব প্রবলেমগুলোকে সলভ করব এবং যখন আমাদের অন্যান্য প্রবলেম সলভ করতে ওই সাব প্রবলেমগুলো দরকার হচ্ছে, তখন আমরা ওই সাব প্রবলেমগুলোকে ইউজ করতে পারছি যেগুলো আমরা আগে সলভ করে এসেছি। যেমনটা আমরা এখানে দেখবো যে এখানে আমরা আমাদের মেইন প্রবলেম কিন্তু ওয়েট 3 এর জন্য, এখানে দেখুন এখানে মেইন প্রবলেমটা কিন্তু ওয়েট 3 এর জন্য হচ্ছে, কিন্তু এই ওয়েট 3টা সলভ করার জন্য আমাদের ওয়েট 2 এবং ওয়েট 1 সাব প্রবলেম দুটোর কিন্তু দরকার পড়ছে। তো আমরা এখানে কি করব, আমরা প্রথমে এই যে সাব প্রবলেম 1 এবং সাব প্রবলেম 2টা আগে সলভ করে যাব। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ওয়েট 2 সাব প্রবলেম 2 যেটা ওটা সলভ করতেও কিন্তু সাব প্রবলেম 1 এর দরকার পড়ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, সাব প্রবলেম 1টা কিন্তু ওয়েট 2 এর সাব প্রবলেম 2 এর ক্ষেত্রেও দরকার হচ্ছে, আবার মেইন প্রবলেমের ক্ষেত্রেও দরকার হচ্ছে। তো এই যে সাব প্রবলেম 1টা আমাদের বারবার করতে হবে, এই জিনিসটা আমাদের ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে যাওয়ার পরে বারবার কিন্তু করতে হচ্ছে না, আমরা কিন্তু এই সাব প্রবলেমটা একবার সলভ করে ফেললে বারবার এটার যে রেজাল্টটা সেটা এখানে ব্যবহার করতে পারছি। বারবার আমাদের যেহেতু একই কাজ করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এফিশিয়েন্টলি কাজটা করতে পারছি এবং এই কারণেই আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটা ব্যবহার করব। এখন আমরা একটা আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেম সলভ করে দেখাবো ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে একটা সিমুলেশন ইউজ করে। এখানে আমাদের নাম্বার অফ আইটেমস দেয়া আছে এন রোতে, সেগুলোর ওয়েট দেয়া আছে এবং সেগুলোর প্রফিট দেয়া আছে। এখানে ন্যাপস্যাকের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা আছে সেটা দেয়া আছে 7। এখন এই প্রবলেমটা সলভ করতে আমরা একটা 1D অ্যারে তৈরি করব, যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রফিটটাকে বারবার স্টোর করতে থাকবে
বিভিন্ন ওয়েটের জন্য। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম ওয়েটটা যেহেতু 7, তো আমরা প্রথমে জিরোর জন্য ম্যাক্সিমাম ওয়েট জিরোর জন্য সলভ করব, তারপরে 1 এর জন্য সলভ করব, তারপরে 2 এর জন্য সলভ করব। এভাবে আমরা 3 4 5 6 7 মানে ওয়েট 3 4 5 6 7 এর জন্য আমরা এটাকে সলভ করব। মানে আমরা এগুলোকে আমরা 8টা সাব প্রবলেমে ভাগ করে ফেলেছি এবং শেষে এসে আমরা যেই ম্যাক্সিমাম ওয়েটটা যে ম্যাক্সিমাম প্রফিটটা পাবো ওটাই হবে আমাদের ম্যাক্সিমাম প্রফিট, মানে ইন টোটাল ম্যাক্সিমাম প্রফিট। এখানে আমরা প্রত্যেকটা ওয়েটের জন্য ন্যাপস্যাকে কি কি প্রোডাক্ট থাকবে সেগুলোর জন্য জায়গা রেখেছি। যাই হোক, আমরা শুরু করলে তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এখন কথা হচ্ছে আমরা এখানে 1D অ্যারে কেন ইউজ করছি। যেহেতু আমরা কিন্তু আগে দেখেছি যে 0 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা 2D অ্যারে ইউজ করেছিলাম, তো এখানে কেন 1D অ্যারে ইউজ করছি সেটার কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু ইনফিনাইট সাপ্লাই পাবো। মানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হয় ইউজ করবো নাহলে করবো না, তারপর আবার আমরা ডিসিশন নিব করবো না কি করবো না। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা আইটেম বারবার ব্যবহার করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অনেক ইনপুট আসছে, সবগুলো ট্র্যাক রাখার কিন্তু আমাদের দরকার নেই এখানে। এই কারণে আমরা এখানে 1D অ্যারেটাই মেইনলি ইউজ করছি। চলুন দেখি প্রবলেমটা কিভাবে সলভ করব। প্রথমে আমরা জিরোর জন্য প্রবলেমটা সলভ করব, মানে জিরো সাব প্রবলেমের জন্য। এখানে আমাদের ম্যাক্সিমাম ওয়েট কত, আমাদের এখানে ম্যাক্সিমাম ওয়েট 0। তো ম্যাক্সিমাম ওয়েট যদি 0 হয় তাহলে অবশ্যই আমরা কোনো আইটেম অ্যাড করতে পারছি না, সো প্রফিটটা অবশ্যই 0ই হবে এখানে। এখন আমরা 0 থেকে 1 এ চলে যাব। এখন আমরা 1 এর জন্য এটাকে সলভ করব, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ওয়েট হবে 1। এখন ম্যাক্সিমাম ওয়েট যদি 1 হয় তাহলে কিন্তু আমরা একমাত্র এই যে আমাদের আইটেমগুলো দেয়া আছে এগুলোর মধ্যে একটাই অপশন থেকে আমরা আইটেম নিতে পারবো, সেটা হচ্ছে গিয়ে n = 2, কারণ এটারই ওয়েট 1। তো এই যে এখান থেকে আমরা আইটেমটাকে এনে আমাদের এখানে 1 এর ন্যাপস্যাকের ভিতরে নিয়ে আসলাম, কারণ এটাই একমাত্র পসিবল ওয়ে এটা সলভ করার জন্য। এবং ন্যাপস্যাকে এখানে আমরা n = 2টা অ্যাড করে দিলাম, এবং 1 ওয়েটের জন্য ম্যাক্সিমাম প্রফিট 10ই হতে পারে, এর বেশি হতে পারবে না। তো চলুন এবার 2 তে চলে যাই। আমরা যদি এখন 2 এর জন্য সলভ করি এখানে, তো এখানে ম্যাক্সিমাম ওয়েট কত, আমরা ম্যাক্সিমাম ওয়েট 2ই নিতে পারবো। তো এক্ষেত্রে আমাদের পসিবিলিটি গুলো কি কি থাকে, আমাদের পসিবিলিটি গুলো থাকে যে আমরা এখানে ওয়েট 2 আছে হচ্ছে কি n = 1 এ এবং n = 2 তে। শুধুমাত্র এই দুটো আইটেমই আমরা এখানে অ্যাড করতে পারবো, মানে এই দুটো আনারই পসিবিলিটিস আছে, এছাড়া অন্য কোনো পসিবিলিটিস নেই। কিন্তু এখন আমরা কিন্তু এখানে কিন্তু একটা দুইটা সাব প্রবলেম আগে কিন্তু সলভ করে এসেছি, সেটা হচ্ছে 0 এর জন্য এবং 1 এর জন্য, এবং এই সাব প্রবলেম গুলোও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। তো ওগুলো আমরা একটু চেক করে দেখি, ওগুলো চেক করে দেখা গেল। এখন আমরা যদি এই যে এই বক্স থেকে n = 1 টাই নিয়ে নিলাম, ধরুন এটার ওয়েট হচ্ছে 2, তো আমি যদি এটা একবার নিয়ে নিই এখানে, তাহলেই আমি হচ্ছে গিয়া একটা প্রফিট পেয়ে যাচ্ছি। চলুন দেখি এটা অ্যাড করে। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে অ্যাড করে এখানে নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমার প্রফিট আসলো কত, 15, এবং n = 1 কে আমি এখানে ন্যাপস্যাকে অ্যাড করে দিলাম। এখন n = 1 কে ন্যাপস্যাকে অ্যাড করার পরে কি আমি ম্যাক্সিমাম প্রফিটটা আসলেই পাচ্ছি? দেখুন এখানে যদি আমি সাব প্রবলেম 1 থেকে আমার এই প্রফিটটা যদি আমি নেই, তাহলে এটা যদি আমি 2 বার নেই তাহলে এখানে কিন্তু আমি 20 পাবো, সেক্ষেত্রে সেটা কিন্তু 15 থেকে বেশি। এই যে এখানে দেখা যাচ্ছে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে এই যে সাব প্রবলেম 1 টা, এটা যদি আমি 2 বার নেই 10 × 1 10 × 2, তাহলে আমি কত পাচ্ছি, আমি 20 পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এর চাইতে এই যে 15 এর চাইতে ভালো একটা বেনিফিট পাচ্ছি। এই যে এখানে আমি এখন 20 করে দিলাম, এই যে এখান থেকে ভ্যালুটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2 বার নিলাম এটা, তাহলে 20 হলো। যেহেতু আমি 2 বার নিয়েছি, তো এখানে আমি এই যে সাব প্রবলেম 1 থেকে আইটেমগুলো সাব প্রবলেম 1 এর আইটেমগুলোকে আমি এখানে 2 বার অ্যাড করে দেব। n = 2 n = 2, মানে আমি n = 2 কে 2 বার নিলাম, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম প্রফিট আসলো 20। এখন আমরা চলে যাব 3 তে।
3 এর ক্ষেত্রে কি হলো, এই যে পসিবল যে সাব প্রবলেম গুলো আমরা আগে সলভ করে এসেছি ওখান থেকে কি কি ভ্যালু আসছে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। যেমন 1 সাব প্রবলেম 1 থেকে 10 আসতে পারে, 2 থেকে 20 আসতে পারে, এবং এখান থেকে কি কি পসিবিলিটিস আছে, এই যে আমাদের বক্স থেকে কি কি পসিবিলিটিস আছে, বক্স থেকে আমরা আনতে পারছি n ইকুয়াল টু 1, 2 এবং 3, এগুলোই পসিবল। কারণ বাকিগুলোর তো ওয়েট বেশি, 5 and 4, এগুলোই জাস্ট, এই তিনটাই জাস্ট আনা পসিবল। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে n ইকুয়াল টু 3 তে আমাদের প্রফিটটা হচ্ছে 45, এটাই কিন্তু ম্যাক্সিমাম হবে। আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন তাহলে কিন্তু এটাই কিন্তু ম্যাক্সিমাম হবে। কারণ অন্যান্য সাব প্রবলেম থেকেও যদি আমরা ভ্যালু আনি, যেমন 2 এবং 1 আনলাম, 2 একবার আনলাম এবং 1 একবার আনলাম, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়েট 3 টা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু যেই টোটাল প্রফিটটা আসছে সেটা আসবে হচ্ছে গিয়ে 30, যেটা থেকে কিন্তু 45 টা অনেক বেশি। তো আমরা অবশ্যই 3 এর জন্য এখান থেকে 45 এ আনবো এবং বাকিগুলো নিব না। আমরা এখানে ম্যাক্সিমাম প্রফিট তখনই পাবো যখন আমরা n ইকুয়াল টু 3 কে আমরা এখানে অ্যাড করব। চলুন এবার সাব প্রবলেম 4 এ চলে যাই। সাব প্রবলেম 4 এর ক্ষেত্রে বক্স থেকে কি কি পসিবিলিটিস আছে, n ইকুয়াল টু 1, 2, 3 এবং 5, এগুলোই নেওয়া পসিবল। কারণ এটার কিন্তু ওয়েট কিন্তু 5, যেটা এখানে আসবে না, এখানে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 4। এবং সাব প্রবলেম গুলো যদি ব্যাক ট্র্যাক করি তাহলে এখান থেকে 45 আসতে পারে, এখান থেকে 20 আসতে পারে, এখান থেকে 10 আসতে পারে। এখন এখানে কিন্তু অনেক পসিবিলিটিস আছে। 4 কে কিন্তু আমরা বিভিন্ন কম্বিনেশন থেকে বানাতে পারি। যদি আমরা এখান থেকে নেই তাহলে আসবে এখানে কত, এখানে আসবে 30। যদি আমরা বক্স থেকে, বক্সের এই যে n ইকুয়াল টু 5 থেকে আনি, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা কত আসবে, ম্যাক্সিমাম প্রফিটটা 30 চলে আসছে। কিন্তু এটা কি আসলে ম্যাক্সিমাম প্রফিটটা হবে? না, হবে না। কারণ এখানে আমরা যদি সাব প্রবলেম 3 থেকে ভ্যালুটা নিয়ে নেই তাহলে কিন্তু অলরেডি 45 হয়ে যাচ্ছে। 45 হওয়ার পরেও একটা রিমেইনিং ওয়েট থেকে যাচ্ছে 1। তো আমি কি করব, প্রথমে 3 সাব প্রবলেম থেকে ভ্যালুটা নিয়ে এখানে অ্যাড করে দেব। 45 টাকে অ্যাড করে দিলাম, এই যে এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি। 45 টাকে অ্যাড করে দিলাম। তবুও একটা রিমেইন ক্যাপাসিটি থেকে যাচ্ছে। যেহেতু সাব প্রবলেম 3 এর ওয়েট হচ্ছে গিয়ে 3, সো আর এটা হচ্ছে 4, তো একটা 1 কিন্তু থেকে যাচ্ছে। 4 মাইনাস 3, তো রিমেইনিং ওয়েটটা কিন্তু 1 থেকে যাচ্ছে। তো তার মানে কি আমি এখনো 1 কেজির জিনিস এখানে রাখতে পারবো 45 হয়ে যাওয়ার পরেও। আর এখানে কিন্তু 3 এর আইটেম কিন্তু এখানে আমি নিয়ে এসেছি অলরেডি। যখনই আমি সাব প্রবলেম 3 কে ইউজ করেছি তখনই আমি সাব প্রবলেম 3 এর যেই আইটেম গুলো আছে এখানে নিয়ে এসেছি। এখন যেহেতু আমার রিমেইনিং ওয়েট আছে 1, সেহেতু আমার কাছে একটাই পসিবিলিটি আছে, একটাই অপশন আছে যে আমি সাব প্রবলেম 1 থেকে আমার ভ্যালুটা নিয়ে আসবো। তো সাব প্রবলেম 1 টাকে আমি ইউজ করব। এই যে ইউজ করে দিলাম। সাব প্রবলেম 1 থেকে আমি আমার ভ্যালুটা নিয়ে আসলাম। যেখানে ক্যালকুলেশন করে আরো 10 এড হলো। টোটাল প্রফিট আসলো কত? 55। 45 আগে ছিল, এখন 10 হলো, এখন 55 হয়ে গেল। তার মানে কি সাব প্রবলেম 1 এর যেই এখন আইটেমটা আছে, ন্যাপস্যাকে যেই আইটেমটা আছে n ইকুয়াল টু 2, সেটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমার ন্যাপস্যাক 4 এর ভিতরে কি কি থাকলো? n ইকুয়াল টু 3 থাকলো, n ইকুয়াল টু 2 থাকলো। চলুন এখন মুভ অন করি আমরা সাব প্রবলেম 5 এ। সাব প্রবলেম 5 এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বক্স থেকে যদি কোনো কিছু নেই আমরা, কোনোটাই এফিশিয়েন্ট হবে না। কারণ কি? কারণ এগুলো থেকে এই যে যেমন এখানে যে একটা ভ্যালু আছে n equal to 4, সেটা আমাদের প্রফিটটা কত দেয়? প্রফিটটা দেয় হচ্ছে 14, যেটা খুবই কম। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সাব প্রবলেম 4 টাকে ইউজ করতে পারি। সাব প্রবলেম 4 টাকে ইউজ করলে কি হবে? এখান থেকে আমি ভ্যালুটা নিয়ে এখানে চলে যাব, 55 হবে। আর সাব প্রবলেম 4 এর যত ন্যাপস্যাকের যত আইটেম আছে সেগুলো সাব প্রবলেম 5 এর ন্যাপস্যাকে এড করে দিলাম। n equal to 3 আর n equal to 2 চলে গেল। তাহলে কি হলো এখন? তাহলে এখন আমার এখানে রিমেইনিং ক্যাপাসিটিটা কত থাকলো? যেহেতু আমরা 4 সাব প্রবলেম 4 কে ইউজ করেছি যেটার ওয়েট 4, তো আর এখানে হচ্ছে গিয়ে 5, সো এড করার পরেও 1 কেজি জায়গা বাকি থাকে। 5 মাইনাস 4 করার পরে আমার রিমেইনিং ক্যাপাসিটি থেকে যাচ্ছে 1। তো অবশ্যই আমাদের আবারও সেই সাব প্রবলেম 1 কেই এড করতে হচ্ছে। কারণ এছাড়া তো আর কোনো অপশন নেই। তো সাব প্রবলেম 1 টাকে আমরা যখনই ইউজ করছি তখন আমরা কি হচ্ছে, সাব প্রবলেম 1 ন্যাপস্যাকের যে আইটেমগুলো আছে ওগুলো আবার আমরা সাব প্রবলেম 5 এ ঢুকিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, একবার আমি n equal to 3 নিলাম, n equal to 2 নিলাম, n equal to 2 আবার নিলাম। তাহলে আমরা এখন মুভ অন করি সাব প্রবলেম 6 এ। সাব প্রবলেম 6 এর ক্ষেত্রে কি হচ্ছে? আবারও সাব প্রবলেম 6 এর ক্ষেত্রে আমরা বক্স থেকে কোনো কিছুই নেব না। কারণ হচ্ছে কি আমরা সাব প্রবলেম গুলো যেগুলো আমরা সলভ করে এসেছি ওগুলোই ইউজ করব।
কারণ এখান থেকে আমাদের আনার দরকার হচ্ছে না, কারণ এখান থেকে আনলে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা আমরা পাবো না। তো ব্যাক ট্র্যাক করলে আমি যদি সাব প্রবলেমগুলোতে যদি ব্যাক ট্র্যাক করি, যেখানে অ্যারো সাইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি বারবার যে সাব প্রবলেম গুলো আমি যদি ব্যাক ট্র্যাক করি তাহলে কি কি ভ্যালু আসবে। সাব প্রবলেম 5 থেকে 65 আসতে পারে, সাব প্রবলেম 4 থেকে 55 আসতে পারে, 3 থেকে 45 আসতে পারে, 2 থেকে 20 আসতে পারে, 1 থেকে 10 আসতে পারে, এবং সাব প্রবলেম 0 থেকে 0ই আসবে অলওয়েজ। তো এক্ষেত্রে আমরা কোনটা নিলে আমার এফিশিয়েন্ট হবে? এখন চিন্তা করে দেখুন, আমি কি এখন সাব প্রবলেম 5 এর ভ্যালুটা নিয়ে নেব? কারণ এটাই তো সবচেয়ে বড় আছে। তো এখানে যদি আমি 65টা যদি আমি অ্যাড করে দেই, তাহলে আমার বাকি কত থাকে? আমার বাকি থাকে রিমেইনিং ওয়েট থাকবে 1। যেহেতু আমি সাব প্রবলেম 5টাকে ইউজ করেছি, সো 6 মাইনাস 5 আমার 1 থাকবে রিমেইনিং ক্যাপাসিটি। আর তারপর আমি কি করব? তারপর আমি এই যে 1 থেকে ভ্যালুটা নিয়ে এখানে অ্যাড করে দিলে আমার কত হবে এখানে? সরি, এখানে না, এই যে এখানে এখানে যদি অ্যাড করে দেই তাহলে কত হবে? 10 কে ইউজ করলে এখানে আমার ক্যাপাসিটি আসবে 75। বাহ, অনেক হয়ে গেছে। তাহলে এখন আমি যদি এটাকে দেখি, তাহলে এটা কি আমার ম্যাক্সিমাম প্রফিট হবে? আসলে না, পসিবিলিটিস কিন্তু আরো আছে এখানে। এই যে সাব প্রবলেম 3, এই সাব প্রবলেম 3টাকে যদি আমি এখানে দুইবার ব্যবহার করি, তাহলে কিন্তু আমি এর চাইতে 75 এর চাইতে আরো বেশি প্রফিট পাচ্ছি। যেমন এই যে এখানে দেখুন, আমি সাব প্রবলেম 3টাকে দুইবার নিয়েছি, 45 ইন্টু 2 90, সেটা কিন্তু 75 থেকে বেশি। এটাই হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রফিট সাব প্রবলেম 6 এর ক্ষেত্রে। তো অবশ্যই এটা কিন্তু আমাদের কিন্তু সবগুলো পসিবিলিটিস কনসিডারেশনে আনতে হবে। সবগুলো পসিবিলিটিস যখন আমরা দেখব তখনই আমরা ম্যাক্সিমাম প্রফিটটা পাবো। চলুন এবার লাস্টটাও দেখে নিই, লাস্ট স্টেপটা দেখে নিই, যেটা হচ্ছে কি সাব প্রবলেম 7। সাব প্রবলেম 7 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সবগুলো ব্যাকট্র্যাক করছি, সবগুলোতে ব্যাকট্র্যাক করে যাচ্ছি। 6 এ যাচ্ছি, সাব প্রবলেম 5 এ যাচ্ছি, 4 এ যাচ্ছি, 3 তে যাচ্ছি, 2 তে যাচ্ছি, 1 এ যাচ্ছি। সবগুলো থেকে কি কি রিটার্ন করছে? সাব প্রবলেম 6 90 রিটার্ন করছে, সাব প্রবলেম 5 65 রিটার্ন করছে, সাব প্রবলেম 5 55 রিটার্ন করছে, সাব প্রবলেম 4 45 রিটার্ন করছে। তো এক্ষেত্রে আমি কি নেব? আমি সাব প্রবলেম 6 থেকেই নিব। আমি সবগুলো পসিবিলিটিস যদি কনসিডার করে আপনি দেখেন, তাহলে এটা নেওয়াটাই আমার জন্য এফিশিয়েন্ট হবে আসলে। তো কি হলো, এখানে আমি 90টা নিয়ে নিলাম, সাব প্রবলেম 6 থেকে আমি এখানে অ্যাড করে নিলাম 90টা। তবুও আমার একটা রিমেইনিং ওয়েট থেকে যাচ্ছে, কিন্তু এই যে 1 কিন্তু আমার একটা রিমেইনিং ক্যাপাসিটি থেকেই যাচ্ছে। তো 1 এর জন্য কিন্তু আমাদের একটাই অপশন আছে, ওই যে এই যে সাব প্রবলেম 1, এটা থেকেই আমাদের আনতে হবে। তো এখানে সাব প্রবলেম 6 থেকে 6 এর ন্যাপস্যাক থেকে কিন্তু আইটেমগুলো এখানে অ্যাড করা হয়ে গেছে। আবার এখানে আমি যখন 1 অ্যাড করব, ওটার প্রোডাক্টগুলো ওটার আইটেমগুলো আমি এখানে নিয়ে আসব। তো এটার ন্যাপস্যাকে কি কি আসলো? একবার n ইকুয়াল টু 3, একবার আবার n ইকুয়াল টু 3, এবং একবার n ইকুয়াল টু 2। আমার কিন্তু প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে ওয়েট 7 এর জন্য। এটাই 100টাই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম প্রফিট। এই যে টোটাল ওয়েটটা একবার আমি ইউজ করেছি সাব প্রবলেম 6 কে, একবার ইউজ করেছি সাব প্রবলেম 1 কে, তাহলে আমি আমার টোটাল যেই ম্যাক্সিমাম যেই প্রফিটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 100। তো ম্যাক্সিমাম প্রফিটটা আমার 100ই আসছে। এটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম প্রফিট লিমিট 7 এর জন্য। তো কি কি পিক করলে আমাদের এই ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি আমরা? সাব প্রবলেম n ইকুয়াল টু 3টা একবার অ্যাড করলে, তারপর আবার n ইকুয়াল টু 3টা আবার অ্যাড করলে, এবং তারপরে n ইকুয়াল টু 2টা অ্যাড করলে, তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম প্রফিটটা পেয়ে যাচ্ছি। দেখুন এখন এখানে যদি আমি n ইকুয়াল টু 3টা যদি দুইবার ইউজ না করে, মানে আমার যদি অন্যান্য ক্লাসিক্যাল ন্যাপস্যাক প্রবলেম সলভ করতাম, n ইকুয়াল টু 3টা একবারে নেওয়া যেত, তাহলে আমার টোটাল প্রফিটটা কিন্তু আসলে কম হয়ে যেত। তখন দেখা গেলো আমি এখানে অন্য একটা ইউজ করলাম, তখন কিন্তু টোটাল প্রফিটটা আসলে কম হয়ে যেত। তো এইভাবে আমরা টোটাল প্রফিটটা আসলে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এট দ্য এন্ড ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সাব প্রবলেম 7, যেটা আমাদের মেইন প্রবলেম, ওটার জন্য আমাদের ম্যাক্সিমাম প্রফিট কত আসছে? 100। এখন এই 100টা আমরা কিভাবে পাচ্ছি? আমরা 100টা পাচ্ছি যখন আমার ন্যাপস্যাকের যে লিমিটটা আছে 7, ওটার উইদিনে আমরা যখন এই আইটেমগুলো একের পর এক অ্যাড করছি, আমরা তখনই ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি। তাহলে এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেল। এখন আমরা কথা বলবো অ্যালগরিদম এবং রান টাইম অ্যানালাইসিস নিয়ে। ঠিক আছে, এখন ডিপিআর যেটা এখানে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা বারবার স্টেপ বাই স্টেপ স্টোর করতে থাকবে। আর আমাদের কোডের যে মেইন পার্টটা আছে, ওখানে দুইটা লুপ থাকবে। দুইটা লুপের ক্ষেত্রে আমাদের যেটা দেখছি আমরা আই, যেটা হচ্ছে ওয়েটের জন্য, এবং জে যেটা চলবে হচ্ছে কি আমাদের আইটেমের জন্য, অর্থাৎ এন এর জন্য। এখন যতক্ষণ পর্যন্ত আমাদের আইটেমগুলোর ওয়েট ম্যাক্সিমাম ওয়েট থেকে ছোট থাকবে, ততক্ষণ আমরা অ্যাড করতে পারবো।
যখন n এর আইটেমের যখন ওয়েটটা ছোট হবে ম্যাক্সিমাম ওয়েট থেকে, ততক্ষণই তো আমরা অ্যাড করবো এটা। তারপর আমাদের কি হচ্ছে, আমাদের ওই ওই সবগুলো কেসের জন্য আমাদের কি ম্যাক্সিমাম ওয়েটটা আসছে, ওই পার্টিকুলার আই এর ভ্যালুর জন্য কি কি ম্যাক্সিমাম আসছে ওটা আমরা বের করে ফেললাম এখানে। এভাবে আমরা আইটারেশন ওয়াইজ যেতে থাকবো। এখন এখানে দেখুন, এখানে একটা ওয়েট অ্যারে, ভ্যালু অ্যারে এবং ডিপি অ্যারে দেয়া আছে। ডিপি অ্যারেটা হচ্ছে আমাদের প্রফিটের জন্য, ম্যাক্সিমাম প্রফিট বের করার জন্য। এখন আমাদের ফার্স্ট আইটারেশনে তো আই ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু যখন জিরো হচ্ছে তখন আমরা কি করবো, জি এর বিভিন্ন ভ্যালু দেখতে থাকবো। মানে আমরা দেখতে থাকবো যে প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা আইটেমের ওয়েট গুলোর সাথে তুলনা করতে থাকবো। তো যখন আই ইকুয়াল টু জিরো তখন তো স্যাটিসফাইড হওয়ার কোনো প্রশ্ন আসছে না, কারণ এখানে তো আমাদের ম্যাক্সিমাম ওয়েট ইজ জিরো, তো অবশ্যই কোনো কিছুই অ্যাড হবে না। তো আমরা সেকেন্ড আইটারেশনে চলে যাই। সেকেন্ড আইটারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আই ইকুয়াল টু ওয়ান। এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা আইটেম একের পর এক অ্যাড করি, সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি এন ইকুয়াল টু জিরো, মানে আমার হচ্ছে প্রথম আইটেম যেটা যেটা জিরো আইটেম যেটা, ওটার ওয়েটটার সাথে যখন তুলনা করব, যেটা হচ্ছে কি আমাদের ওয়ান, ওটার সাথে যখন আমরা তুলনা করব তখন আমাদের কিন্তু এটা স্যাটিসফাইড হচ্ছে। যখনই আমার এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি একটা ম্যাক্সিমাম ভ্যালুও পেয়ে যাচ্ছি ওই জে এর মানের জন্য। ওটা কত আসছে, ওটা আসছে হচ্ছে 40। তো এখানে আমার কি হবে, এখানে আমার এই যে ডিপি অ্যারেতে আমার 40টা অ্যাড হয়ে যাবে। তো আমার প্রসেসটা এভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের একটা কোড ওভারভিউ। আমাদের পুরো যেই প্রবলেমটা আছে, পুরো যেই প্রবলেমের যেই কোডটা আছে, এটাই হচ্ছে আমাদের মেইন পার্টটা। এখন এখান থেকে আমরা রান টাইম অ্যানালাইসিস করব। রান টাইম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের দুটো লুপ লাগছে, যেটা ভেতরে একটা লুপ আছে যেটা চলছে হচ্ছে কি আমাদের ওয়েটের জন্য। এখন ম্যাক্সিমাম ওয়েটটা কি, ম্যাক্সিমাম ওয়েটটাকে আমরা ধরছি ডাব্লিউ। তো ম্যাক্সিমাম ওয়েট যখন আমরা ডাব্লিউ ধরছি, এটা কিন্তু আমাদের ডাব্লিউ প্লাস ওয়ান টাইম চলছে। এই যে এখানে ম্যাক্স ওয়েট প্লাস ওয়ান আছে, কেন, কারণ আমরা জিরো থেকে ম্যাক্স ওয়েট পর্যন্ত চলছি। তো অবশ্যই জিরো যেহেতু আছে, সো প্লাস ওয়ান তো অবশ্যই হবে এখানে। তো এটা কি হচ্ছে, এই লুপটা ডাব্লিউ প্লাস ওয়ান বার চলছে। তো এক্ষেত্রে আমাদের এই লুপটার জন্য রান টাইম কত আসছে, এই লুপটার জন্য রান টাইম আসছে বিগ ও ডাব্লিউ প্লাস ওয়ান। এখন আমরা আউটার লুপটা একটু দেখি, আউটার লুপটা কতবার চলছে, আউটার লুপটা চলছে এন টাইমস। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই আউটার লুপটা কতবার চলছে, আউটার লুপটা এন টাইম আসার পরে আমার যে রান টাইমটা আছে ওটা আসছে কত, ওটা আসছে বিগ ও এন। তো এখন আমার টোটাল যে টাইম কমপ্লেক্সিটি সেটা কত আসে, তাহলে সেটা আসে বিগ ও ডাব্লিউ প্লাস ওয়ান ইন্টু এন। এটা আমরা আসলে বিগ ও ডাব্লিউ ইন্টু এনও বলতে পারি, সেটাও আমাদের পসিবল। এখন আমরা দেখি স্পেস কমপ্লেক্সিটিটা কত আসে। স্পেস কমপ্লেক্সিটি এখানে আমরা যেহেতু একটা ওয়ান ডি অ্যারে ইউজ করে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা বের করছি, এই যে ওয়ান ডি অ্যারে, তো অবশ্যই এই ওয়ান ডি অ্যারেটার সাইজ কত আসছে, ওয়ান ডি অ্যারেটার সাইজ আসছে হচ্ছে ডাব্লিউ প্লাস ওয়ান, যেহেতু জিরো থেকে আমাদের ডাব্লিউ বার চলছে। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে 8 বার, কিন্তু আমাদের ওয়েটটা কতবার নিতে হচ্ছে, 7 বার নিতে হচ্ছে। সো ডাব্লিউ প্লাস ওয়ান হবে। এক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা কত আসবে, বিগ ও ডাব্লিউ প্লাস ওয়ান। তাহলে এটাই ছিল আমাদের আনবাউন্ডেড ন্যাপস্যাক প্রবলেমের সকল ডিসকাশন। আমি আশা করি আমি পুরোটা বোঝাতে পেরেছি, পুরোটা বোঝাতে না পারলেও কিছুটা অন্তত বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে শোনার এবং দেখার জন্য।